নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি বর্ণা আপনাদের সামনে হাজির হয়েছি। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, কথায় আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেই প্রিভেনশন নিয়ে কথা বলবো আজকে আমরা। বর্ষা চলে এসেছে, প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো এই বর্ষার আগমনের সময় নিজের শরীরকে এবং পরিবারের সকলের শরীরকে সুস্থ রাখবো কি করে, সেটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। কারণ এই সময় আমরা দেখতে পাই ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর, বিশেষ করে পেটের রোগ, পেটের সংক্রমণ, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। তো কি করে সুস্থ থাকবো? বর্ষার মরশুম শুরু হওয়ার আগে নিজের শরীরকে কিভাবে চাঙ্গা রাখবো, সেই বিষয়ে একটু জানবো আপনার থেকে। আমি শুরুতেই জানতে চাইবো যে কি ধরনের খাবার খাবো যার জন্য বা যেটার ফলে আমরা সুস্থ থাকতে পারবো, কি ধরনের ডায়েট হওয়া উচিত? সবার আগে বলি, এই বর্ষাকালটা যখনই শুরু হয় তখনই একটা বিভিন্ন রকমের রোগ দেখা যায়। কারো সর্দি, কাশি, জ্বর, পেটের রোগ, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এই বর্ষাকালটা মানে আসার আগে যদি আমরা নিজের ইমিউনিটি পাওয়ারটা সেইভাবে ডেভেলপ করে রাখি, হয়তো কিছুটা হলেও নিজেকে সেই জায়গাটা থেকে বাঁচানো যায়। হয়তো হতে পারে, হবে হয়তো ঠিকই, কিন্তু হয়তো হাই লেভেলের হবে না যদি সেই ইমিউনিটি পাওয়ারটা আমরা ডেভেলপ করে রাখি নিজের বডিতে। তার জন্য এমন কিছু খাবার আমাদের প্রতিদিনের ডায়েটে রাখা দরকার, যে ডায়েটগুলি আমাদেরকে সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হেল্প করবে। তো আমাদের প্রতিদিনের ডায়েটে আমাদের ফলো রাখতে হবে যে আমরা এভরিডে সাপ্লিমেন্ট ইমিউনিটি পাওয়ারের কোনো হয় না, আর হলেও সেটার কোনো কাজ হয় না। কিন্তু এই জন্য আমাদের কি করতে হবে, যে প্রতিদিনের ডায়েটে এমন কিছু খাবার থাকবে যে খাবারগুলি আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করবে। তার জন্য প্রতিদিনের ডায়েটে আমাদের ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, প্রোবায়োটিক এই ধরনের কিছু খাবারকে রাখা দরকার। এবার বলি যে ভিটামিন সি তো আমরা সবাই জানি যে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে, এটা মোটামুটি বেশিরভাগ লোকই জানে। কিন্তু তার মধ্যেও আমি কি বললাম একটু আগে, যে প্রোবায়োটিক, সেটাও আমি বললাম, মেনশন করলাম। বর্ষাকালে কিন্তু শুধু সর্দি, কাশি, জ্বর এটা হয় তা সেটা না, পেটের রোগ খুব দেখা দেয়। তো সেইটাকে বেস করে আমি ডায়েটটা এমন ভাবে বললাম, আমি আগে হয়তো ডিটেলসে আরো আমি বলবো যে আমাদের ডায়েটে যেন এই ভিটামিন সি, জিঙ্ক, আয়রন, প্রোবায়োটিক এটা কিন্তু সম্পূর্ণরূপে বজায় থাকে। তাহলে আমাদের শুধু সর্দি কাশির জল না, পেটের রোগ থেকেও আমাদেরকে বাঁচাবে। সেক্ষেত্রে ভিটামিন সি এর উপর আপনি জোর দিচ্ছেন যাতে ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। ভিটামিন সি বলতে কোন কোন খাবারগুলো একটু যদি মেনশন করে দেন। ভিটামিন সি বলতেই আমি আগে বলবো, ভিটামিন সি কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করে, প্রচন্ড ভাবে বুস্ট করে। ভিটামিন সি যেটা থাকে ফ্রুটস এর মধ্যে, আমরা সবার আগে জানি যে আমলকি, লেবু, পেয়ারা, ক্যাপসিকাম, এগুলোর মধ্যে ফুল অফ ভিটামিন সি থাকে। তো এগুলো প্রতিদিনের ডায়েটে কোনো না কোনো ভাবে সোর্সে রাখ। এই মানে আমি ভিটামিন সিটা এই কারণে বলছি যে আমাদের প্রচন্ড ভাবে ইমিউনিটি বুস্ট করে। তো এভরিডে ডায়েটে যদি আমাদের ডেলি একটা ভিটামিন সি রিকোয়ারমেন্ট আছে শরীরে, তো সেটা যদি আমরা ফ্রুটস এর মধ্যে বা ভেজিটেবলের মধ্যে দিয়ে আমরা সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করি, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটা সেই লেভেলে হলেও আমাদের অন্তত পাওয়ারফুল থাকবে। বেশ। আর যে প্রশ্নটা চলে আসে এরপরে, এই যে শুধু খাবারের মাধ্যমে কি ইমিউনিটি পাওয়ার বাড়ানো সম্ভব? হ্যাঁ, খাবারের পাওয়া মধ্যে দিয়েই যে শুধু হবে তা না, কিন্তু এটা কিন্তু একটা সত্যি ভালো কোশ্চেন, যে খাবারের মধ্যে দিয়েই কি ইমিউনিটি পাওয়ার। না, 80% যদি খাবার হয় তো 20% কিন্তু আমাদের লাইফস্টাইল। আচ্ছা। খাবার তো আমরা ডায়েটে খাচ্ছি, বা আমরা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে একটা ডায়েট চার্টও তৈরি করে ফেললাম কি খাবো না খাবো। কিন্তু যদি আপনার লাইফস্টাইল, সেই ওই 20% লাইফস্টাইলটা যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা ঠিক হবে না, বুস্ট হবে না। এই কারণে হবে না, আমাদের লাইফস্টাইলটা প্রচন্ড হেক্টিক। আমরা ফুল ডে এতটাই বিজি থাকি যে আমরা যে ঘুমের জন্য 7-8 ঘন্টা সময় দেবো সেটার মধ্যে দিতে পারি না। আর এই ঘুমের 7-8 ঘন্টার সময়টা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারের আরেকটা মেন রিজন। কারণ আমরা যখন ঘুমাই আমাদের আমাদের ইমিউনিটি সেলটা তখন রিচার্জ হয়। তো আমরা যদি ঘুমের জন্য সেই 7-8 ঘন্টা টাইমটাই দিতে না পারি, তো ইমিউনিটি সেলটা রিচার্জ হবে কি করে? এদিকে খাবার খাচ্ছেন এভরিডে, সব ঠিক আছে, কিন্তু আমাদের ইমিউনিটি সেলটা সেভাবে রিচার্জ হতে পারছে না। এই যে আমরা খাবারে প্রত্যেকদিন ভিটামিন সি রাখছি, কেন রাখছি? কারণ এই ভিটামিন সি কিন্তু ডাব্লিউবিসিটা বাড়ায়। আর সবাই জানে যে ডাব্লিউবিসি ভাইরাস মারে। তো ডাব্লিউবিসিটা ভিটামিন সি বাড়াচ্ছে। এইদিকে আমরা ঘুমটাও সঠিক ঠিকভাবে প্রপার ভাবে দিচ্ছি। ভিটামিন সি যদি বডিতে ঠিকঠাক ভাবে থাকে, তাহলে আয়রন যে আমরা খাবারের মধ্যে দিয়েই তো আমরা যা আয়রন পাচ্ছি, সেটার অ্যাবজর্পশনটা কিন্তু ভিটামিন সি করে। আপনার বডিতে যদি ভিটামিন সি না থাকে, আয়রন অ্যাবজর্পশন কিন্তু কোনোভাবেই হবে না। তাহলে সবকিছু দেখুন প্রচন্ড ভাবে জড়িয়ে আছে, যে হ্যাঁ। আমাদের যেমন খাবারটা দরকার, তার সাথে কিন্তু ঘুমটাও দরকার।
একদম তাই। তো অর্থাৎ খাবারটা কেউ রিলেটেড। যদি এটা মনে করেন যে শুধু আমি একটা মুসম্বি খেয়ে নিলাম কি একটা লেবু খেয়ে নিলাম তাহলেই আমার মধ্যে ভিটামিন সি ঢুকে গিয়ে আমার পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি পাওয়ার বেড়ে একদম যাবে, তাহলে কিন্তু একদমই ব্যাপারটা নয়। না, একদমই প্রত্যেকটার সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং যেটা মঞ্জুরিও বললেন যে পর্যাপ্ত ঘুম যদি না ঘুমান তাহলেও কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মঞ্জুরি এখানেই জানতে চাইবো যে পর্যাপ্ত ঘুম, ধরুন কোনো মানুষ 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমোচ্ছেন, তার সঙ্গে তিনি শরীর চর্চা করছেন না, হ্যাঁ। এটাও কি একটা প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, শরীর চর্চাটাও কিন্তু প্রভাব ফেলতে পারে, কারণ আমরা আমাদের যখন দিনে অ্যাটলিস্ট 30 মিনিট একটা অ্যাক্টিভিটির দরকার শরীরে। 30 মিনিট যখন আমরা অ্যাক্টিভিটির মধ্যে থাকছি, এটা মানে আপনি ওয়াকিং করতে পারেন বা যোগা করতে পারেন, সিঁড়ি ওঠানামা করতে পারেন, সেটা যেভাবে, গত বর্ষাকালে বাইরে বেরোনো পসিবল হচ্ছে না, সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো ঘরের মধ্যেই 30 মিনিট হাঁটাচলা করুন। ওই যে 30 মিনিট হাঁটাচলাটা কিন্তু আপনার শরীরে ডাব্লিউবিসি টা অ্যাক্টিভ করে। আচ্ছা। তো ওইটা অ্যাক্টিভ হওয়াটা আমাদের দরকার, কারণ ওটাই কিন্তু ভাইরাস মারে। তার জন্য তারপরে স্ট্রেস হরমোনটা কম। আমাদের তো স্ট্রেস হরমোনটা আমাদের অর্ধেক আমাদের শরীরকে ইমিউনিটি পাওয়ারটা শেষ করে দেয়। তো স্ট্রেস হরমোন কিন্তু সেটা কমে যায়। মানে এই যে অ্যাক্টিভিটি যারা করে বা যারা করে না, তারা একটুখানি আমাকে বলে দেখবেন বা নিজেরাও ভেবে দেখবেন যে আপনি যদি কোনো অ্যাক্টিভিটি করেন সেদিন কেমন মাইন্ডটা রিল্যাক্স লাগছে, আর যেদিন করেন না সেদিন কি লাগছে। তো অ্যাক্টিভিটি কিন্তু আমাদের লাইফস্টাইলের সাথে প্রচন্ড ভাবে একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মানসিক চাপটা কমে গেলেই তো শরীর অর্ধেক সুস্থ হয়ে অর্ধেক যায়। সুস্থ হয়ে যায়। একদম একদম। আর যাদের নিয়ে সব থেকে বেশি চিন্তা থাকে এই বর্ষার মরশুমে, তারা হলো শিশু এবং পরিবারের বয়স্ক সদস্যরা। তো এদের জন্য কি আপনি আলাদা কোনো ডায়েট সাজেস্ট করবেন? হ্যাঁ, আলাদা ডায়েট বলতে শিশু আর এই বয়স্ক মানুষ, এদেরকে একটু গরম গরম খাবার সার্ভ করতে হবে। একদম ঠান্ডা হয়ে থাকা বা বাইরের কোনো কাটা ফল এনে না, বাইরের কোনো জুস না, বাইরে মানে এদের যখন খাবার সহজ পাচ্ছ খাবার দিতে হবে, মানে ইজিলি ডাইজেস্ট হয়, কোনো তেল মশলা জাতীয় খুব স্পাইসি ফুড সেরকম একদমই না। মানে বয়স্ক লোকদের ক্ষেত্রে বলবো ডায়েটে ফলো রাখবেন যেন ক্যালসিয়ামের ঘাটতি না পড়ে, তার জন্য দইটা যেন প্রত্যেকদিন মাস্ট থাকে, কারণ এই সময় বয়স্ক লোকদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে, প্লাস ভিটামিন ডিরও ঘাটতি হয়। তার জন্য সেই দিকটা ফলো রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে বলবো যাদের সহজ পাচ্য খাবার খায়, বা মানে যে খাবার ইজিলি ডাইজেস্ট হচ্ছে, কারণ এই সময়টা কি হয়, মানে ইমিউনিটি পাওয়ারটা অনেক সময় যখন ড্রপ করে বা শরীর যদি অসুস্থ থাকে, বাচ্চাদের খাবারের ইচ্ছাটা পুরো চলে যায়। হ্যাঁ। তখন একটা মানে হালকা ফুলকা খাবারের মধ্যে রাখতে হবে, যে না বাচ্চা খেতে চাইছে না বলে আমি ওকে একটা বার্গার ধরিয়ে দিলাম বা পিৎজা বা কোনো ফ্রাইড আইটেম ধরিয়ে দিলাম, সেটা না করে বাড়ির তৈরি খাওয়া সহজ পাচ্য খাবার দিন। আচ্ছা। আর না, বর্ষাকালে বর্ষার কোনো সকালে জল খাবারে কি খাবো, এটা সব মায়েদেরই একটা চিন্তা। জল খাবারে কি ধরনের খাবার দিলে পাতে শরীর সুস্থ থাকবে? হ্যাঁ, আমরা এই জল খাবারটা সবার ক্ষেত্রেই বলি, শুধু বাচ্চা না, মানে সব বয়সের মানুষদের ক্ষেত্রেই বলছি। জল খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই তিনটে যেন খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে থাকে। আচ্ছা। সেক্ষেত্রে দেখতে গেলে আমরা বলতে পারি হয়তো ওটসের চিল্লা বানিয়ে, বা বেসনের চিল্লা বানিয়ে, বা পোহা, বা আপনি চাইলে তার সাথে একটা করে বয়েলড এগ। তাহলে এদিকে আমার কার্ব যাচ্ছে, প্রোটিনও যাচ্ছে, ফ্যাটও যাচ্ছে। এই ধরনের একটু ডালিয়া করে, বাচ্চাদেরকে ডালিয়াটা খুব ভালো, বাচ্চাদের ক্ষেত্রেও ডালিয়া করে, বা কেউ যদি বড়দের ক্ষেত্রে হয়তো বাচ্চারা ওটসের স্মুদি পছন্দ করবে না খুব একটা, একটু বড়দের ক্ষেত্রে বলি ওটসের একটা স্মুদি বানিয়ে। এটা কিন্তু ওয়েট লস জার্নির জন্যও ভালো। এমনি নর্মাল যে সিজনে আপনার সমস্ত কিছু প্রপার ওয়েতে যাচ্ছে, একটা স্মুদিতে কি থাকছে, নাটসও থাকছে, সিডও থাকছে, ডেটসও থাকছে, মানে একটা ফুল অফ একটা ব্রেকফাস্ট। তো এই জন্য এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব মেনশন করে তারপরে একটা ডায়েট চার্ট বানানো উচিত, অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা, কারণ ব্রেকফাস্ট আমাদের ফুল ডে এনার্জি। একদম। এবং এই ব্রেকফাস্টটা এই কিন্তু খুব এই যে দরকার। স্মুদিটা, এটা অনেকটা সেই ওয়ান পট মিলের মতো। হ্যাঁ, মানে একদম। একবার এই যে স্মুদিটা খেলেন তার মানে আপনার সব রকম পুষ্টি আপনি পেয়ে সবকিছু গেলেন। পুষ্টি, হ্যাঁ, হ্যাঁ, সবকিছু নিউট্রিশন কিন্তু আমার শরীরে চলে গেল। ঠিক। তার মধ্যে যদি আরো ভালো হয়, যদি স্প্রাউট খাওয়া যায়, মুগ ডাল বা আচ্ছা। ছোলা স্প্রাউট এই ধরনের যদি খাওয়া যায়, তো আরো বেশি ভালো হয়। আচ্ছা। আর বর্ষাকালে কোন ধরনের ফল খেলে, আপনি যেমন বললেন ভিটামিন সির দিকে একটু জোর দিলেন, এছাড়াও কোন ধরনের ফল খেলে সেটা শরীরের জন্য ভালো? শরীরের জন্য সবচেয়ে এই সময় দরকার রিচ সোর্স অফ ভিটামিন সি। রিচ সোর্স অফ ভিটামিন সি ফল বলতে গেলে আমাদের মাথায় আসে প্রথমেই পেয়ারা, লেবু, এগুলো আমাদের সবার আগে মাথায় আসে। আমলকি হয়তো অনেকে এই সময় খুব একটা খেতে চাইবেও না। তো লেবু, পেয়ারা এই জাতীয় জিনিস, এছাড়া ক্যাপসিকাম যদি খাওয়া যায় কোনো রকমের হয়তো কাঁচা স্যালাডের মধ্যে, ক্যাপসিকাম খেতে পারেন। তো এগুলো রিচ সোর্স অফ ভিটামিন সি।
তো সেই হিসাবে আর এগুলো খাওয়া যেতে পারে। আচ্ছা, আর মরশুমের শাকসবজির মধ্যে কি খাবো আমরা তো এই মরশুমি সময় শাকসবজি বর্ষাকালে? কিন্তু, হ্যাঁ, এই সময় কিন্তু একটু সাবধান শাকসবজির দিকে, কারণ হ্যাঁ, একটু পোকামাকড়ের ইয়ে থাকে, কিন্তু পালং শাক ভালো, যেহেতু পালং শাকটা আয়রন সোর্স, সেই হিসেবে পালং শাকটা ভালো। এছাড়া আমি বাঁধাকপি ফুলকপিটা একদমই না করব, বা মাটির নিচের সবজিটা না করব, কারণ এই সময় না প্রচুর পরিমাণে কীট পোকামাকড়ের খুব উপদ্রব দেখা যায়। মানে সব সময় হয়তো আপনি ফলো করতে পারছেন না একটা, মানে মানে বাঁধাকপি বা ফুলকপির মধ্যে ছোট 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 প্রচুর পোকার উপদ্রব হ্যাঁ। দেখা যায়। তো এই সময় না এই ধরনের এমনিতেও জিনিসটাকে দেখবেন অ্যাভয়েড করা আমাদের হয়। বাড়ির বড়রা কিন্তু বর্ষাকালে শাক খেতে একটু হ্যাঁ, বারণই করেন। বারণই করে, হ্যাঁ। হ্যাঁ। এছাড়া লাউ, ঝিঙ্গে, পটল, এরকম ধরনের যত ভেজিটেবল আছে সবকিছু আচ্ছা, খেতে পারে। খাওয়া যেতে পারে। হ্যাঁ, ধরুন কারোর সংক্রমণ হয়েছে, ঠান্ডা লেগেছে, তার সর্দি হয়েছে, কাশি হয়েছে, বা ধরুন হালকা জ্বরও এসেছে এই বর্ষাকালে, তো সেক্ষেত্রে আহ, আদা হলুদ মানে এই জাতীয় ঘরোয়া টোটকা, তুলসী, মধু, সত্যি কি সংক্রমণ প্রতিরোধ করতে পারে? মানে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা কিন্তু আমাদের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটা কিন্তু একটা সত্যি দারুণ, মানে আমরা যদি বলি ইনস্ট্যান্ট একটা হয়েছে মানে আমি সাথে সাথে মেডিসিন নিয়ে নেবো, না, একটা ঘরোয়া টোটকাও আমরা ব্যবহার করি, কিছুটা রিল্যাক্সেশনটা পাওয়া যায়। মানে আমরা ঘরোয়া কিন্তু দেখেছি যে একটু ঠান্ডা লাগলে আমাদের মা দিদারা আদা দিত, তুলসী, হ্যাঁ, হলুদ, মানে এটা কিন্তু খুব ছোটবেলা থেকেই আমাদের দেখে হ্যাঁ, আসে। তো এটা রিজন কি, মানে এই যে হলুদের মধ্যে না কারকিউমিন বলে একটা উপাদান থাকে, খুব শক্তিশালী আচ্ছা, উপাদান, মানে যেটা আচ্ছা, আমাদের ইনফ্লামেশনটা কমায়। হয়তো এই হ্যাঁ, সময় হয় না গলা খুব ব্যথা করছে, হ্যাঁ, ঠিক আছে, ইনফ্লামেশনটা কমাবে। বা আদা গলায় আদা খুশখুশে একটা ব্যাপার খুশি থাকছে। ব্যাপার থাকছে, হ্যাঁ, আদা খাই আমরা গলা খুব খুশখুশে হলে, কারণ এর মধ্যে একটা জিঞ্জার থাকে। জিঞ্জারের মধ্যে এমন একটা উপাদান আছে মানে যেটা আহ খুব ভালো আমাদের এই যে গলা ফুসফুস করলে, এই ধরনের যে যত রকমের আমাদের প্রবলেম থাকে, এই জন্য আমরা এই সোর্স গুলোকে না ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলে দিই। তুলসীতেও তাই, মধুতেও তাই। মধু হয়তো অনেকের গলা ব্যথা, সেই সময় মধু খেলে কিন্তু খুব ভালো কাজ হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের 1 বছরের নিচে, তাদেরকে দেবেন না, মধুতে কিন্তু পেটের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে মধুটা ভালো। অবশ্যই তাহলে এটা মাথায় রাখতে হবে যে 1 বছরের নিচের বাচ্চাদের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি খাবার একদমই খাওয়া তাই। উচিত। প্রোবায়োটিক খাবার, একটু আগে আপনি প্রোবায়োটিক খাবারের উপর জোর দিচ্ছিলেন। দই বা বাটার মিল্ক, যেটা আমরা ছাঁচ বলি, তো এগুলো কতটা উপকারী? 100% উপকারী, কারণ এই সময় কি হয় বর্ষাকালে, হয়তো কোনো না কোনো ভাবেই, মানে আমাদের হয়তো জলটাই খারাপ আছে, আমি হয়তো বাইরের জল খাচ্ছি না, ঘরেরই জল খাচ্ছি, হয়তো কোনো না কোনো ভাবে জলটার থেকেই আমাদের পেটের রোগের সমস্যা খুব বেশি দেখা যায়। এই জন্য এই সময় যদি প্রত্যেকদিন 1 বাটি দই রাখা যায়, বা ছাদ যেটাকে বলি সেটা যদি খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এই পেটের সমস্যা, গ্যাস, ডায়রিয়া, এগুলো থেকে কিন্তু মানে আচ্ছা, রেহাই পাওয়া যায়। কারণ এই যে প্রোবায়োটিক আমাদের একটা খুব ভালো ব্যাকটেরিয়া, যেটা আমাদের গাট হেলথটাকে খুব ভালো রাখে, মজবুত বানায়। তো এই বর্ষাকালের জন্য যদি কোনো ভালো মেডিসিন পেটের জন্য হতে থাকে, সেটা কিন্তু দই। প্রোবায়োটিক। আচ্ছা, আর বর্ষাকালে এমন কোন কোন খাবার এড়িয়ে চলার পরামর্শ দেবেন যেটা খেলে শরীর অসুস্থ হতে পারে, অথচ আমরা খুব ভালো খাইও? সেটার ক্ষেত্রে তো সবার আগে বলবো ফুচকা। লোকে শুনলে আমাকে হয়তো ভাববে যে ফুচকাটাই বাদ দেওয়া হলো, এটা খুব কিন্তু কঠিন হ্যাঁ, একটা ব্যাপার, মানে খুব কঠিন চ্যালেঞ্জ একটা কিন্তু চ্যালেঞ্জ। আমাদের কাছে। হ্যাঁ, সবার আগে বলবো ফুচকা, এই কারণে কারণ বাইরে কোথা থেকে জল ইউজ হচ্ছে, আর এই সময় জল, মানে মানে বাইরের সমস্ত জলই এই সময় খারাপ বলা যায়। কারণ এই সময় বর্ষাকালে পোকামাকড়ের প্রচন্ড উপদ্রব, জল জমে রয়েছে, সেখান থেকে মাছি জন্মাচ্ছে, ব্যাকটেরিয়া 15%, মানে প্রচন্ড ভাবে ব্যাকটেরিয়ার উপদ্রব এই সময় বেড়ে যায়। তো সেই জলবাহিত রোগের সমস্যা কিন্তু বর্ষাকালেই দেখা যায়। তো আমরা বর্ষাকালে সবসময় প্রেফার করতে হবে যে গরম খাবার, যে জল, মানে বাইরে যদি গিয়ে আমরা কোনো খাবারও খাই, সেটা যেন একদম গরম গরম সার্ভ করা হয়, তো ব্যাকটেরিয়াটা ছট করে সেখানে জন্মাতে পারে না। এছাড়া মানে কোনো রকমের যেন তেল ঝাল মশলা না খাওয়া হয়, কারণ এই সময় মেটাবলিজম রেটটা আমাদের স্লো হয়ে যায়, মানে আমরা গ্যাসের খুব মানে সমস্যা দেখা যায়, মেটাবলিজম রেটটা স্লো হয়ে যায়। তাই তেল ঝাল মশলা জাতীয় খাবার একদমই খাওয়া চলবে না। এছাড়া বাইরের রাস্তার চাট, এই ধরনের যত রকমের চাট জাতীয় খাবার থাকবে ঠান্ডা ফোর, সেগুলো একদমই চলবে না। প্রেফার করবে অলওয়েজ গরম খাবার, জলও যদি খেতে হয় সিল্ট বোতল, কোনো কাটা ফল, কাটা স্যালাড, কিচ্ছু না। অর্থাৎ কাটা ফল আমরা বাইরে গেলে দেখি সেই ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে, বা হ্যাঁ, অনেকেই দীর্ঘদিন ভাবে যে বা বাইরে। ফ্রুট স্যালাড তো বেশ হ্যাঁ, হেলদি, আমি খাই, হ্যাঁ, এটা ভেবে কিন্তু আমরা হ্যাঁ, অনেকেই খেয়ে নিই এই জিনিসটা। তো সেটা কিন্তু একদমই জন্য, কারণ কতক্ষণ আগে কেটে রেখেছে, ওর মধ্যে মাছি বসছে কিনা, ওর মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ কতটা হয়ে গেছে, মানে এত কিছু জানার থেকে কাটা ফল বা কাটা ফলের জুস যখন সেল হয় বাইরে, এটা একদমই অ্যাভয়েড করা উচিত। আচ্ছা। অর্থাৎ কাটা ফল দেখলেই সেটা যে হেলদি তা ভেবে খাবেন না, কারণ সেটা কিন্তু
আলটিমেটলি আনহেলদি একটা বিষয়। হ্যাঁ, আর আমাদের তো এই বর্ষাকালে অফিস কাছারি লেগেই থাকে, স্কুলও রয়েছে, কলেজও রয়েছে, সেক্ষেত্রে বাইরে আমাদের বেরোতেই হচ্ছে। অনেক সময় আমরা স্ট্রিট ফুডের ওপর একটু ডিপেন্ড করে ফেলি, অনেক সময় বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারি না। আহ, হুম। কতটা ঝুঁকিপূর্ণ এই সময় স্ট্রিট এই ফুড সময়টা খাওয়াটা? সত্যি খুব স্ট্রিট ফুডের ক্ষেত্রে খুবই ঝুঁকি। মানে এই সময় বাইরের কোনো মানে তৈরি করা মানে ওপেনলি রেডি হচ্ছে এরকম কোনো তৈরি করা খাবার খাওয়াটাই উচিত। মানে আমাদের জলটাও বাড়ি থেকে ক্যারি করা উচিত, কোনো জায়গায় অপশন থাকে না, মানে পারলেও ফুটিয়ে জল খাওয়া উচিত। এই সময় কিন্তু ডায়রিয়া চান্স খুব বেশি থাকে। আর বাইরে স্ট্রিট ফুডের খাবার তো মানে একদমই বলবো এই সময়ের জন্য ঠিক না। হ্যাঁ, এখন যদি কোনো প্যাকেট ফুড থাকে হয়তো সেটা সেটা তো মানে ওয়েট লসের ক্ষেত্রে আনহেলদি। তবুও আমি বলছি যদি কোনো হয়তো কোনো অপশন না থাকে কোনো প্যাকেট ফুড, তো সেক্ষেত্রে আপনি খেতে পারেন। বা বাইরে থেকে যে প্যাকেট দই সেটা খেতে পারেন। তো মানে আচ্ছা, যাদের অফিস গোয়িং অনেক সময় তাদের হয়ে ওঠে না হয়তো খাবারটা নিয়ে যাওয়া, তো এমন কিছু অপশন চুজ করুন যেটা ওপেনলি রাস্তায় নেই, হয়তো সেটা আচ্ছা। প্যাকেট করা, এরকম অনেকে কিছু বলেন অপশন। যে দইটা শরীরের জন্য ভালো, লস্যি হ্যাঁ, খাই, সেক্ষেত্রে হ্যাঁ, আহ, হ্যাঁ, অনেক লস্যিটা হোটেলে যেমন বানিয়ে রেখে লস্যি। দেওয়া চলবে না, অনেকক্ষণ ধরে বানিয়ে রাখা হয়তো আচ্ছা, মাছি বসছে সেটা না। আচ্ছা, সেটা হলে কিন্তু মুশকিল আছে, হয়তো আপনার সামনে বানিয়ে দিচ্ছেন তাহলে ঠিক হ্যাঁ, আছে, বা সিল্ড তাহলে করা ঠিক আছে। লস্যিটা, লস্যির প্যাকেট আচ্ছা, লস্যি এটা ঠিক তাহলে আছে। খাওয়া যেতে পারে লস্যি, একেবারে। আরো একটা বিষয়, আমরা অনেকেই বর্ষাকালে নানা রকম মাছ দেখতে পাই, মাছ নিয়েও আসি বাড়িতে। সামুদ্রিক মাছ খেতে অনেকেই পছন্দ করেন। এটা কি বর্ষাকালে সেটা খাওয়া ভালো? বর্ষাকালে সামুদ্রিক মাছটা খাওয়া ভালো না, কারণ এই সময় বর্ষাকালে মাছদের ব্রিডিং টাইম। তো এই সময়টা কি হয়, মাছরা যখন এগ ছাড়ে মানে তাদের পেটে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ থাকে। তো এই সময় কি হয়, মাছগুলো না খুব তাড়াতাড়ি পচেও যায়, আচ্ছা, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই সময় সামুদ্রিক মাছটাকে এড়িয়ে চলা, নদীর মিষ্টি জলের মাছ এগুলো খাওয়া ভালো, রুই কাতলা সবচেয়ে বেস্ট আমি বলবো। বা ছোট মাছ ঠিক আছে, কিন্তু সামুদ্রিক বড় মাছ খাওয়া এই সময়টা একদম ঠিক না। একদম। আর বর্ষাকালে ফুড পয়জনিং এই বিষয়টা ভীষণ কমন হয়ে দাঁড়াচ্ছে। ফুড পয়জনিং এড়াতে বাড়িতে তৈরি করা রান্না সেটা কিভাবে সংরক্ষণ করলে শরীর হুম। সুস্থ থাকবে বলে মনে হয় আপনার? এই ফুড পয়জনিং বলতে মানে আমরা একটাই ডায়েট ভাবি, ফুড পয়জনিং মানে ডায়রিয়া বা পেটে যখন খুব হ্যাঁ, সমস্যা দেখা যায় এরকম সময় আমরা একটাই, এক কথায় আমরা একটাই ডায়েট বলি, এটা ব্রেড ডায়েট। ব্রেড আচ্ছা, ডায়েট মানে BRAT, মানে বানানা রাইস অ্যাপেল টোস্ট, এই ডায়েটটা ফলো করা হচ্ছে, এটাকে বলে ব্রেড ডায়েট। আচ্ছা, এই ডায়েটটা অলওয়েজ ফলো করবে, মানে তারপরে আস্তে আস্তে এগোবেন। যে আমি প্রথমে যখন পুরো ক্রনিক কন্ডিশন মানে এখন সবে ডায়রিয়া হয়েছে, প্রথমে ব্রেড ডায়েটে চলুন, তারপরে ধীরে ধীরে একটু সফট আস্তে আস্তে খাবারে আসুন। তারপরে তার সাথে সাথে ব্রেড ডায়েটের সাথে সাথে ORS চলবে, ডাবের জল চলবে। এছাড়া তারপরে আস্তে আস্তে একটুখানি সফট করে খিচুড়ি চলবে। আস্তে আস্তে ফুডটাকে চেঞ্জেস করতে হবে, কিন্তু স্টার্টিং এ যখন ক্রনিক সিচুয়েশনে থাকে তখন কিন্তু ব্রেড ডায়েট ফলো করা উচিত। যদি ডায়রিয়া হয় বা পেট খারাপ হয় সেক্ষেত্রে খাদ্য তালিকায় এই ব্র্যাড ডায়েটটা আপনি চাই বলছেন যে মানে নেওয়া যেতে পারে আর কি নেওয়া বেশি। যেতে পারে, হ্যাঁ। আর বর্ষাকালে ভিটামিনের ঘাটতি বা মিনারেলের ঘাটতি এড়াতে কি কি খাওয়া উচিত? খাবারের প্রতিদিনের ডায়েটে এবার ভিটামিনস এর ঘাটতিটা এই কারণে হয়, ভিটামিন D এর ঘাটতিটা খুব দেখা যায় কারণ রোদ কম থাকে এই সময়। হ্যাঁ, মানে বেশিরভাগ দিনই রোদ উঠছে না। তো আমরা রোদ কম মানে ভিটামিন D এর ঘাটতি, বা ভিটামিন D এর ঘাটতি মানে সেটাকে পূর্ণ করবো কি করে, ডিমের কুসুমটা খেতে হবে। তো আমাদের ডিমের কুসুম দই এই ধরনের খাবারের মধ্যে দিয়ে আমাদের ভিটামিন D এর ঘাটতিটা আমরা মেনে রাখি। এছাড়া জিঙ্ক তো আমরা কোন রকমের সিড যেমন পাম্পকিন সিড রাজমা এই ধরনের জিনিস, এরকম পাম্পকিন সিড সানফ্লাওয়ার সিড নাটস, এগুলো যদি ডায়েটে থাকে সে জিঙ্কের ঘাটতিটা যাবে, মানে মিনারেলস এর ঘাটতিটা গেল। এছাড়া আয়রন আমরা সবাই জানি পালং শাক এছাড়া রাজমা এই ধরনের জিনিসগুলোতে আয়রন আছে। তো এই খাবারের ডায়েটটা যদি প্রপার হয় না, এই কোনো কিছুরই ঘাটতি কিন্তু করতে পারে না। তো আমাদের ডায়েট আমি এই জন্যই ফার্স্টে বললাম 80% ডায়েট, 20% আমাদের লাইফস্টাইল। তাই ডায়েটটা কিন্তু আমাদের এভরিডে খুব মানে স্ট্রং হওয়া উচিত, যেটাই আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে। হ্যাঁ, তার সাথে লাইফস্টাইল অবশ্যই আছে। অবশ্যই লাইফস্টাইল এবং তার সঙ্গে খাদ্যাভ্যাস দুটোই জরুরি শরীরকে সুস্থ রাখার জন্য। আমার শেষ প্রশ্ন, মশাবাহিত যে কোনো সংক্রমণ যেমন ধরুন এই সময় ভীষণ ডেঙ্গি বা ম্যালেরিয়া এই জাতীয় অসুখগুলো বিভিন্নভাবে দেখা যায়। এর পাশাপাশি ভাইরাল জ্বরের একটা সমস্যা হয় একদম। বর্ষাকালে। ধরুন ভিজে এলো কেউ বাড়িতে, তখন কিন্তু একটা ভাইরাল জ্বরের একটা প্রকোপ দেখা যেতে পারে। সেই সময় ধরুন জ্বরে পড়েছেন কোনো রোগী, তাকে কি ধরনের ডায়েট দেবো, কি খেতে দেবো তাকে?
হ্যাঁ, এই সময় তার গরম খাবারটাই চলবে, আর শুধু ফলো রাখতে হবে একটু টেস্ট করে যেন প্লেটলেটটা না কমে। এই সময় কিন্তু আচ্ছা। এই ডেঙ্গু ম্যালেরিয়া থেকে প্লেটলেটটা ড্রপ হওয়ার চান্স থাকে, তো এই জন্য এই সময় যেন প্লেটলেট ড্রপ না হয়। এছাড়া এই সময় যদি প্লেটলেট হয়, সমস্ত যেমন ফ্রুটস খাচ্ছে, সেই ফ্রুটস এর সাথে সাথে পেঁপে পাতার রস, কিউই, এগুলো কিন্তু মাস্ট। যদি প্লেটলেট 1 লাখের নিচে চলে যায় তাহলে কিন্তু পেঁপে পাতার রস, কিউইটা মাস্ট দিতেই হবে। এছাড়া যদি মুখে খাওয়ার একদম ইচ্ছে থাকে না, এ সময় খেতে ভালো লাগে না বলে ওআরএস, ডাবের জল, মানে জলের ঘাটতি যেন শরীর থেকে না হয়, তাহলে কিন্তু উইকনেস চলে আসে। তো ভাইরাল ফিভারের ক্ষেত্রেও বলবো, বা সবের ক্ষেত্রে বলবো, মানে জ্বর হলে পরে কারোরই খেতে ইচ্ছা থাকে না বলে এই সময় জলের ঘাটতি যেন কোনোভাবে না ঘটে, জলটা মাস্ট খেতেই হবে। মানে এছাড়া শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। একদম হাইড্রেটেড রাখতেই হবে। এবার গরম গরম খাবার খান, যেটা ভাল লাগছে মুখে সেটা খান, কিন্তু একটু ফলো রাখবেন যাদের মানে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর সাথে রয়েছে, প্লেটলেটটা যেন কোনোভাবে ড্রপ না হয়, সেটা কিন্তু অবশ্যই ঠিক। একদম। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। গুরুত্বপূর্ণ তথ্য আজকে তুলে ধরলেন মঞ্জুরি আমাদের সামনে। তার কারণ বর্ষাকাল চলে এসেছে এবং তার আগে শরীরকে কি করে সুস্থ রাখবেন সেই টিপস আজকে পেলেন আপনারা। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।